প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব এসআর অ্যাক্টের বাকি ধারাগুলো। 31 থেকে শেষ 57তম ধারা আলোচনা হবে। প্রথমে 31 ধারা, যখন দলিল সংশোধন করা যেতে পারে। আমরা গত ক্লাসে 12 থেকে 30 পর্যন্ত দলিল প্রবল বা বাস্তবায়ন বা স্পেসিফিক পারফরমেন্স বা এসপি করা যাবে কি যাবে না, এগুলো সংক্রান্ত বিষয় দেখেছি। এসপি করতে গেলে আরো যে বিশেষ কিছু বিধান ছিল সেগুলো দেখেছি। আজকে দলিলের কথা বলা হচ্ছে। দলিলের ইংরেজি হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ডকুমেন্ট বা ইনস্ট্রুমেন্ট এখানে বলা হচ্ছে। তো সংশোধন বলতে রেকটিফিকেশন। তো দলিল সংশোধনের মামলা প্রচুর আসে, আমার কাছে মনে হয় যে প্রতি মাসে 2-3টা করে আসেই। কেন বেশি আসে? কারণ যারা দলিল লেখক তাদের ভুলের কারণে দলিল লেখক এসআর যে খতিয়ান এবং সে খতিয়ানের দাগ নাম্বার সেখানেও ভুল করে। অনেক সময় এসে খতিয়ান নাম্বার দাগ নাম্বার উল্লেখই করে না ঠিকভাবে। এখানে হচ্ছে প্রবলেম। তারা যদি উভয় খতিয়ানের দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার ঠিকভাবে উল্লেখ করতেন, এবং যারা দাতা গ্রহীতা তাদের নাম খুব একটা ভুল হয় না, কিন্তু ভুল করে তফসিলে গিয়ে, অর্থাৎ খতিয়ান নাম্বার দাগ নাম্বার এগুলো ভুল করে। অনেক সময় বুঝতে পারে না, দলিলের লেখা বুঝতে পারে না, অথবা কোনো জায়গায় ভুল থাকলেও তারা ওটাকে গুরুত্ব দেয় না। হোয়েন ইনস্ট্রুমেন্ট মে বি রেকটিফাইড, কখন করা যাবে? যখন ভুল, সে ভুলটা প্রতারণার মাধ্যমে ভুল হতে পারে, অথবা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণেও হতে পারে। মানে ভুল হয়েছে, এক পক্ষ প্রতারণা করেছে, যে যিনি দাতা তিনি প্রতারণা করতে পারেন, বা যিনি গ্রহীতা তিনি প্রতারণা করতে পারেন, অথবা পারস্পরিক ভুল, মানে উভয় পক্ষেরই হয়তো বা কোনো ভুল হয়েছে দলিলে। সেই ভুলের কারণেই দলিলে কোনো সাংঘাতিক ভুল চলে আসছে, তাহলে দলিল অবশ্যই সংশোধন করতে হবে। কোনো চুক্তি বা লিখিত দলিল পক্ষসমূহের উদ্দেশ্য ব্যক্ত করে না। তো যদি এমন ভুল হয় যে ভুল করলে কি উদ্দেশ্যে দলিলটা করা হলো সেটাই অর্থহীন হয়ে যায়, তাহলে অবশ্যই দলিলটা কি করতে হবে? সংশোধন করতে হবে। যে কোনো পক্ষ সংশোধন করতে পারে, অর্থাৎ যিনি সংশোধনের জন্য আদালতে আসবেন তিনি বাদী হয়ে আসবেন। তাহলে যে কোনো পক্ষই বাদী হয়ে মামলা করতে পারবে দলিল সংশোধনের জন্য। যে কোনো পক্ষ বলতে এই যে দলিলে উল্লেখিত যে ব্যক্তিদের নাম, যেমন দাতা গ্রহীতা দুইজন থাকতে পারে, বা একাধিক দাতা থাকতে পারে, একাধিক গ্রহীতা থাকতে পারে। তাহলে দাতা গ্রহীতা দুইজন ব্যক্তিও হয়ে যেতে পারে, আবার একাধিক ব্যক্তিও হয়ে যেতে পারে। আবার বাটোয়ারা মামলা, বাটোয়ারা যে দলিল, সেখানে অনেকগুলো পক্ষ হতে, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, যত ওয়ারিশ আছে সবগুলোই পক্ষ হতে পারে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধন করে নিতে মোকদ্দমা রুজু করতে পারে। মোকদ্দমা রুজু হচ্ছে মামলা ফাইলিং, সিভিল সুট ফাইলিং এর কথা বলা হচ্ছে। তাহলে দলিল সংশোধন শুধুমাত্র, যে শুধু আদালত দ্বারা দলিল সংশোধন করা যায় এটা মনে রাখবেন, কারণ দলিল সংশোধন অন্য কোথাও করা সম্ভব না, শুধুমাত্র আদালতের মাধ্যমে। কোনো রেজিস্ট্রি করা দলিল হোক সেটাও আদালতের মাধ্যমে, আনরেজিস্টার্ড দলিল হলেও আদালতের মাধ্যমে সেটা সংশোধন করতে হবে। আবার আপনাদের মনে হতে পারে যে দলিল তো রেজিস্ট্রি করে দিল সাব রেজিস্টার, তাহলে সাব রেজিস্টারের মাধ্যমে দলিল সংশোধন করা যেতে পারে কি? না, সাব রেজিস্টার মাধ্যমেও দলিল সংশোধন করা যাবে না। যদি মানে ভুল হয়ে যায় দলিলে, তাহলে সেটা অবশ্যই আদালতের মাধ্যমে ডিক্রি নিয়ে মামলার মাধ্যমে সংশোধন করতে হবে। শর্ত হচ্ছে যদি আদালত সুস্পষ্টভাবে দেখতে পায়, যে কি দেখতে পান আদালত, আদালতের অবজারভেশন এরকম যদি হয় যে দলিল প্রণয়নের ক্ষেত্রে প্রতারণা, ভুল বা উদ্দেশ্য নিরূপণে অক্ষম, এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছে, তাহলে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে, তার মানে 31 ধারায় আদালত যে দলিল সংশোধন দিবেন সেটাও আদালতের ডিসক্রিশনারি পাওয়ার বা ইচ্ছাধীন ক্ষমতা। যতদূর পর্যন্ত পক্ষসমূহের অর্জিত অধিকার হস্তক্ষেপ না করে ততদূর পর্যন্ত সংশোধন করা যাবে। অর্থাৎ কারো যদি অধিকার কম বেশি হয়ে যায় তাহলে তো সে মানবে না সেটা, এবং সেটা ন্যায় বিচারও হবে না। যতদূর পর্যন্ত তৃতীয় পক্ষ, অর্থাৎ নিরপেক্ষ পক্ষ কর্তৃক সরল বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে সংশোধন করতে পারে
ততদূর পর্যন্ত দলিলটি সংশোধন করবে যেন দলিলের উদ্দেশ্য ব্যক্ত হয়। এখানে তৃতীয় পক্ষ বলতে কিন্তু আদালতকে বোঝানো হচ্ছে। সংশোধনের আহ, সংশোধন প্রদানের শর্ত মানে সংশোধনের ডিক্রি প্রদানের শর্ত হচ্ছে একপাক্ষিক সঠতা, সঠতা মানে প্রতারণা, কিংবা দ্বিপাক্ষিক ভুল। তাহলে একটা দলিলে ভুল আসে হয়তোবা এক পক্ষ কোনো সঠতা বা প্রতারণা করেছে, ছলনা করেছে, চালাকি করেছে, অথবা দুই পক্ষের কোনো আন্ডারস্ট্যান্ডিং এ ভুল ছিল, তাই দ্বিপাক্ষিক ভুল হয়েছে বা পারস্পরিক ভুল হয়েছে। এই দুইটি কারণে অ্যাকচুয়ালি দলিল সংশোধন করা হয়। উদাহরণস্বরূপ, বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটির স্থানে তিনটি প্রতারণামূলকভাবে চুক্তিতে উল্লেখ করা। একজন একটি বাড়ি বিক্রয় করছে, বাড়ির সাথে গুদামও বিক্রয় করছে, গুদাম ঘর বা গোডাউন আছে তিনটি। এখন একটি বাড়ি বিক্রয় করবে এবং একটি গোদাম বিক্রয় করবে, কিন্তু যিনি ক্রয় করছেন তিনি দলিল লেখককে চালাকি করে বলে দিয়ে বলেছে যে একটি গোদাম ঘরের কাছে তিনটি যেন লিখে দেয়। তাহলে কি যে দাতাস তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যিনি বিক্রেতা, আর যিনি ক্রেতা তিনি চালাকি করছেন এখানে। তাই এখানে তিনটি কেটে যখন যতক্ষণ না একটি করা হচ্ছে ততক্ষণে দলিলের কোনো মানে কার্যকারিতা তখন সমস্যা সৃষ্টি হতে পারে। অপরপক্ষ নিশ্চয়ই বাধা দিবে বা তিনটা দিবে না গোদাম গোদাম ঘর বা গোডাউন, তাহলে একটি পজিশন ছেড়ে দিবে বা দখল ছেড়ে দিবে, বাকি দুইটা তো দিবে না, তখন সমস্যা সৃষ্টি হবে, তখন আদালতে মামলা হবে। বিবাহ সম্পর্কিত চুক্তি, 5,000 টাকার বার্ষিক বৃত্তির কোনো অংশেই সত্ত্ব নিয়োগের কোনো অধিকার নেই, এই ধরনের যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে দলিল সংশোধন করে সেই সমস্যা সমাধান করা যাবে। 32, দলিল সংশোধন বিষয়ে এটাও পক্ষসমূহের অভিপ্রায় সম্পর্কে অনুমান। এখানে একটা প্রিজাম্পশন আছে, প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস। তাহলে আদালত লিখিত চুক্তি সংশোধনের উদ্দেশ্যে আদালত অবশ্যই নিশ্চিত হবেন যে চুক্তির সকল পক্ষের অধিকার সুষম ও সুবিচারমূলক চুক্তি সম্পাদন করা, এটা হচ্ছে চুক্তির উদ্দেশ্য। তখন যদি এই সুষম বা সুবিচারমূলক কোনো চুক্তি যদি হয়ে না থাকে তাহলে সংশোধন করে দিবেন। আর এই সংশোধনের ক্ষেত্রে অনুমান করবেন যে আসলে এটা সংশোধন করার দরকার আছে কিনা। এই 30 সংশোধনের কথা বলা হচ্ছে সংশোধনের মূল নীতিসমূহ, প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন। আদালত অনুসন্ধান করতে পারে, কি অনুসন্ধান করবেন আদালত? দলিলে অভিপ্রায় কি, মানে একটা দলিল যে তৈরি করা হলো সেটা দাতা এবং গ্রহীতার উদ্দেশ্য বা মনের ইচ্ছা কি ছিল দলিলটা করার, বৈধ ফলাফল কি আশা করা হয়েছিল, মানে এই দলিল করার ফলে বাস্তবে কি পরিবর্তন হবে। মনে করেন একটা কাবিননামাও তো একটা দলিল, কাবিননামা তৈরি করার উদ্দেশ্য কি? একটা হাজবেন্ড একটা ওয়াইফ, একটা নারী একটা পুরুষ একসাথে বসবাসের উদ্দেশ্যে হাজবেন্ড ওয়াইফ হিসেবে বসবাস করবে, এটাই তো তাদের উদ্দেশ্য ছিল। তো কাবিননামা তৈরি করার পরে তারা একসাথে বসবাস করছে কিনা এটা দেখতে হবে। শুধুমাত্র এগুলোর ব্যাপারে অনুসন্ধান সীমিত থাকবে না, এই দুইটি ক্ষেত্র ছাড়াও আদালত ইচ্ছে করলে পরিস্থিতি বিবেচনায় মামলার ফ্যাক্টের উপর নির্ভর করে আরো অনুসন্ধান করতে পারবেন। 34, এটাও সংশোধন সংক্রান্ত ধারা। সংশোধিত চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ, স্পেসিফিক পারফরমেন্স অফ রেকটিফাইড কন্ট্রাক্ট। আমরা 12 থেকে 30 পর্যন্ত চুক্তি প্রবলের কথা পড়েছি। 34 এসেও কিন্তু এসপি টিক চিহ্ন দিয়ে দিতে হবে আপনাদের। এখানে 34-এর উপরে লেখেন এসপি দিয়ে টিক চিহ্ন দিয়ে দেন, কারণ এখানেও চুক্তি বলবতের কথা বলা হচ্ছে। কখন চুক্তি বলবৎ হবে? এমন একটা চুক্তি যেখানে ভুল ছিল সেটা যদি সংশোধন করা হয় এবং সংশোধন উভয় পক্ষ মেনে নেয় তাহলে এইটা সংশোধন করা যাবে, প্রবল করা যাবে। লিখিত চুক্তি প্রথমে সংশোধন হতে পারে বাদী কর্তৃক আর্জিতে প্রার্থনা করা হলে ও তা আদালত যুক্তিসঙ্গত মনে করলে পরবর্তীতে তার সুনির্দিষ্ট বলবৎ করা যেতে পারে। তার মানে একটি মামলাতেই দলিল সংশোধন চাওয়া হয়েছে প্লাস চুক্তি প্রবল চাওয়া হয়েছে, মানে একটি মামলাতে দুইটি প্রার্থনা, 2 in 1। একটি দলিল সংশোধন করে দেন ইওর অনার, এবং দলিল সংশোধন হওয়ার পরে এটা কার্যকর করে দেন। তার মানে এখানে চুক্তি প্রবলের যে বিষয় সেটাও চলে আসছে। আর মানে ফার্স্ট রেকটিফিকেশন তারপরে স্পেসিফিক পারফরমেন্স। 35, নতুন বিষয়, প্রেসিশন। যখন বিচার
পূর্বক রদ করা যায়, দলিল রদ। when rescission may be adjusted adjust লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তা রদ করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারবে। তার মানে একটা চুক্তির মধ্যে যত পক্ষ আছে সবাই, দাতা গ্রহীতা বা যে কোনো পক্ষ, রদ করার জন্য প্রার্থনা করতে পারবে আদালতে, অর্থাৎ মামলা করতে পারবেন। শ্যাডো করা আছে মানে ইতিপূর্বে এখান থেকে প্রশ্ন আসছে, যেখানে চুক্তি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক সমাপনীয় বা অবসানযোগ্য, সেখানে কিন্তু চুক্তি রদের প্রার্থনা করে। যেখানে অদৃশ্যমান কারণে চুক্তি অবৈধ ও বাদীর, অর্থাৎ রদের প্রার্থনাকারীর যিনি যিনি বাদী তিনি তো প্রার্থনা করছেন রদের, তো বাদীর চেয়ে প্রতিবাদীকে বেশি দোষী করবে, অর্থাৎ এখানে বিবাদীর দোষ আছে, তখনই তো বাদীর পক্ষে রায় আসবে। বিক্রয় বা ইজারা চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি প্রদান করা সত্ত্বেও ক্রেতা বা ইজারাদাতা মূল্য পরিশোধে যদি ব্যর্থ হয় তাহলে ওই চুক্তিটা রদ হয়ে যাবে। হ্যাঁ, মহিউদ্দিন জি, ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তো এখানে সম্ভবত ক্রেতা বা ইজারা গ্রহীতা হবে, কারণ এখানে মনে হচ্ছে প্রিন্টিং একটা টাইপিং মিস্টেক হয়েছে। 35-এর যেখানে বলা হয়েছে ক্রেতা বা, একদম শেষের দিকে ক্রেতা বা ইজারা গ্রহীতা হবে মনে হচ্ছে। মানে এই জায়গাটা, জি জি জি। যেহেতু ক্রেতা ডিক্রি এবং প্রদান ইজারা করা সত্ত্বেও ক্রেতা অথবা ইজারা, হ্যাঁ হ্যাঁ, এখানে ইজারা গ্রহীতাই হবে, হ্যাঁ ধন্যবাদ। কারণ মূল্য তো পরিশোধ করবে যিনি ইজারা গ্রহণ করছেন, বা এখানে ক্রেতা মানে যিনি নিচ্ছেন, ইজারা গ্রহীতাও তিনি তো নিবেন, ধন্যবাদ। তাহলে এইটা আপনারা এই দাতাটাকে কেটে আপনারা গ্রহীতা করে নেন। তারপরেও আমি আবার বিয়ার একটা দেখে কনফার্ম করে দিচ্ছি, আমার সেটাই মনে হচ্ছে, ধন্যবাদ ভাই। এবং গৃহীত খাজনা সহ লাভ বিক্রেতা বা ইজারাদাতাকে, হ্যাঁ এই যে পরে যেহেতু দাতা আছে তাহলে এটা অবশ্যই ইজারা গ্রহীত হবে। তাহলে আপনারা এই যে এখানে দাতাটাকে কেটে দিয়ে গ্রহীতা করে দেন, আর পরে দাতা দাতাই থাকবে। ফেরত প্রদানের আদেশ সহ চুক্তি রদের আদেশ দান। উদাহরণ: ক খ এর নিকট একটি মাঠ বা জমি বিক্রয় করলো, উক্ত মাঠ বা জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার জানা আছে জানা সত্ত্বেও ক তা গোপন করে, খ চুক্তিটি রদ করতে পারবে। কেন রদ করতে পারবে? কারণ ক্ষয়ের সাথে এখানে কি করা হয়েছে, অন্যায় করা হয়েছে। ক ক্ষয়ের নিকট একটি মাঠ বা জমি বিক্রয় করলো, উক্ত মাঠ বা জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার আছে জানা সত্ত্বেও ক তা গোপন করলো, তার মানে গোপন করে তার সাথে প্রতারণা করা হলো। তাই এখানে যে আমার ওই রাস্তা, আমি ওই মাঠ নিব না, জমি নিব না, কারণ মাঝখান দিয়ে রাস্তা আছে, রাস্তা থাকার কারণে আমার কি সমস্যা হবে, এই কারণে এই যে জমি বা জমি ক্রয়ের যে দলিল, সে দলিলটা বাতিল চাইতে পারে, রদ চাইতে পারেন। অ্যাটর্নি কর্তৃক হিন্দু বিধবার সম্পত্তি প্রতারণাপূর্বক গ্রহণ করলে বিধবা কর্তৃক চুক্তিটি রদ করা যাবে, অর্থাৎ একজন হিন্দু বিধবা, তার একজন অ্যাটর্নি আছেন, অ্যাটর্নি বলতে অ্যাডভোকেট আছেন, যিনি লিগ্যাল অ্যাডভাইজার বা পারিবারিক আইনজীবীর মতো থাকেন। তিনি তার হয়তো বা সম্পত্তি দেখভাল করছেন, বা লিগ্যাল কোনো ডকুমেন্ট তৈরি করতে হলে করে দিচ্ছেন, তো হয়তো বা বিভিন্ন জায়গায় সই করতে করতে বিধবার থেকে সই নিয়ে নিয়েছে অ্যাডভোকেট চালাকি করে। সেই ক্ষেত্রে পরে যদি দেখা যাচ্ছে যে হিন্দু বিধবা সম্পত্তি নিয়ে নাই ওই অ্যাটর্নি, তাহলে হিন্দু বিধবা মামলা করে সেটা রদ করতে পারবেন। 36 ভুলের জন্য রদ, মিস্টেক হয়ে গেছে তাই রদ প্রার্থনা করা যাবে, এমনভাবে রদ করা হবে যেন চুক্তিটি করাই হয়নি এরকম। 37 চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ এর মোকদ্দমায় বিকল্প হিসেবে রদ প্রার্থনা। এখানেও দেখেন চুক্তি প্রবলের কথা আসছে আবার। একটা মামলায় বলা হচ্ছে আমাকে এই চুক্তিটা প্রবল করে দেন, যদি করা সম্ভব না হয় চুক্তিটা বিলুপ্ত করে দেন বা রদ করে দেন, সেটাও করা যেতে পারে। তার মানে হয় আমাকে এটা কার্যকর করে দেন চুক্তিটা, না হলে এটা রদ করে দেন। তার মানে এখানে বিকল্প হিসেবে রদ প্রার্থনা করা। কারণ প্রথম প্রার্থনা হবে হচ্ছে চুক্তি প্রবল, সেটা যদি সম্ভব না হয়
আমি ক্ষতিপূরণ চাই না, আমি চুক্তিটি রদ চাই, এরকম। 38, রদকারী পক্ষের তরফ হতে আদালত আবশ্যক বোধে ন্যায়পরায়ণতা দাবি করতে পারে। ন্যায় বিচারের প্রয়োজনে প্রতিকার মঞ্জুরকৃত পক্ষকে অপর পক্ষ বরাবর ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন। এখানে একটি চুক্তি যদি রদ করা হয়, যিনি রদ চাচ্ছেন তিনি বাদী, তাহলে বিবাদী ক্ষতিগ্রস্ত এখানে হতে পারে। যেহেতু ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন মামলায় ডিক্রি দেওয়া হবে বাদীকে ঠিকই, কিন্তু অপর পক্ষকে কিছু ক্ষতিপূরণের জন্য দিতে বলতে পারে। এটা কিন্তু সোলেটিয়াম না, এটা আলাদাই ক্ষতিপূরণ। 39, যখন বিলুপ্তি বা নাকচের আদেশ দেওয়া যেতে পারে, এটা হচ্ছে ক্যান্সেলেশন। যে কোনো ব্যক্তি বা যার বিরুদ্ধে কোনো লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য, তাহলে অবৈধ বা বাতিলযোগ্য চুক্তি কিন্তু রদ করা যেতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে এমন দলিল তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে, যার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে সেটা ক্যান্সেল চাইতে পারেন। এখানে দেখেন যে একটা উদাহরণ গুলো দিয়ে আমি বলি। প্রতারণামূলকভাবে কৃত জাহাজের বীমা পলিসি বিলুপ্তি। একটা জাহাজ কর্তৃপক্ষ আছেন, তিনি তাদের বীমা তৈরি করেছেন। হয়তোবা জাহাজের ফিটনেস নাই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মাল বহন করতে গিয়ে। তো বীমা কোম্পানির থেকে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য চালাকি করে এই জাহাজের বীমা করা হয়েছে। তারা জানেই যে হয়তোবা দুই একটা ট্রিপেই কি হয়ে যেতে পারে, জাহাজটা নষ্ট হয়ে যেতে পারে, দুর্ঘটনার শিকার হতে পারে। তাই ইচ্ছাকৃতভাবে এই ফিটনেসবিহীন জাহাজ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছেন এবং পলিসি করে রেখেছেন, ইন্স্যুরেন্স পলিসি, যেন সেটার একটা বিশাল অ্যামাউন্ট পায়। তো এটা যখন বীমা কোম্পানি বুঝতে পারবেন, বীমা কোম্পানি এটা কিন্তু বিলুপ্তি মানে ক্যান্সেল চাইতে পারেন, এই যে বীমা করা হয়েছে সেই বিষয়টি। জিম্মাদারি জাল দলিল বিলুপ্ত চাওয়া যাবে। ব্যাংক ব্যাকডেটে সম্পাদিত ইজারা সংক্রান্ত দলিল বিলুপ্ত। ব্যাকডেটে বলতে মনে করেন আজকে 12/3, আজকে ঠিকই দলিলটা লিখা হচ্ছে, কিন্তু ডেট দেওয়া হচ্ছে কয়েকদিন, কয়েক মাস বা দু এক বছর আগের। এটাকে ব্যাকডেটে বলে। জাহাজ ক্রয় বাবদ প্রদত্ত হুন্ডি সমূহ বিলুপ্ত চাওয়া যেতে পারে। তার মানে হুন্ডি যেহেতু অবৈধ একটা জিনিস, তো এই হুন্ডি এক ধরনের চুক্তি, এটাও কিন্তু বিলুপ্ত চাইতে পারে। এখানে কিছু কথা লেখা আছে, এটা গুরুত্বপূর্ণ, পড়ে নেবেন। দলিল বিলুপ্তি বা নাকচ শুধুমাত্র বাতিল ও বাতিলযোগ্য দলিলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আর দলিল বাতিল আরম্ভ থেকে কিন্তু বাতিল। যদি বাতিল দলিল হয়, ভয়েড ইনস্ট্রুমেন্ট, তাহলে সেটা যেদিন তৈরি হলো সেদিন থেকেই বাতিল। আর যেগুলো বাতিল যোগ্য মানে ভয়েডেবল, যতক্ষণ না সেগুলো বাতিল করা হচ্ছে ততক্ষণ এটা কার্যকর থাকবে। তার মানে ভয়েডেবল দলিল হচ্ছে ভয়েড যোগ্য, মানে বাতিল করা যাবে, কিন্তু বাতিল না করা হলে এটাকে কার্যকর ধরে চলতে হবে। আর যেগুলো বাতিল, অলরেডি তো বাতিল, তাই আরম্ভ থেকে বাতিল। এবং অন্যান্য বৈধ কার্যকর দলিল রদ করা যেতে পারে। যেগুলো বৈধ দলিল, কার্যকর দলিল, সেগুলো বাতিল করা যাবে না, সেগুলো রদ করতে চাই, মানে চাইতে হবে। মানে কোন দলিলের ক্ষেত্রে কি মামলা করব, এটা বলা আছে এখানে। আর দলিল রদ কখন করা যাবে? বৈধ, কার্যকর বা প্রতারণামূলক ভাবে কৃত দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দলিল রদ চাইবো, বৈধ দলিলের ক্ষেত্রে দলিল রদ চাইবো। যে দলিলটা ইফেক্টিভ মানে কার্যকর আছে সেটা, বা প্রতারণামূলক ভাবে কোনো দলিল তৈরি করা হয়েছে কিন্তু কার্যকর আছে, সেগুলো রদ চাওয়া যাবে। রদ বলতে মনে করেন ব্রেক দিয়ে থামিয়ে দেওয়া। একটা গাড়ি চালু আছে, সেটাকে, চালু জিনিসটাকে থামানো, এটাই হচ্ছে রদ। তো থামা দলিল রদ করা হলে এই দলিলটা কিন্তু আবার কি, আবার চালু করা যেতে পারে। কিন্তু যেটা বাতিল করা যাবে হবে, সেটা কিন্তু আর কখনো কি হবে না, চালু হবে না। 40, যে দলিল আংশিকভাবে বিলুপ্ত বা নাকচ করা যেতে পারে। এখানে আংশিক বিষয় কখন বাদ দেওয়া যাবে? যে ক্ষেত্রে একটি দলিল বিভিন্ন অধিকার বা বাধ্যবাধকতার সাক্ষ্য হয়। অর্থাৎ একটা দলিলে যদি একাধিক তফসিল থাকে, একাধিক জমি নিয়ে যদি দলিল হয়, এই দাগে কিছু জমি, এই দাগে কিছু জমি, তো এই ধরনের একাধিক যদি তফসিল থাকে একটা দলিলের মধ্যে, তো একটা বাতিল হয়ে গেল, একটা থাকলো, এরকম হতে পারে। 41, যে পক্ষের অনুকূলে দলিল বিলুপ্তি হয়েছে সেই পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করার ক্ষমতা। এখানেও ক্ষতিপূরণ,
এখন একজন দলিল বিলুপ্ত করার জন্য মামলা করলো, এবং এই দলিল যখন বিলুপ্ত বা ক্যান্সেল হয়ে গেল, তখন ডিক্রি পেল যে পক্ষ, বাদী, বাদীকে বলবে ঠিক আছে, বিবাদীকে আপনি কিছু ক্ষতিপূরণ দিয়ে দেন, কারণ এই দলিলটা ক্যান্সেল হওয়ার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই। 42, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মামলা আসে, সরি হ্যাঁ মামলাও আসে বাস্তবে অনেক, আবার প্রশ্ন আসে, এমসিকিউ রিটেনও আসে। মর্যাদা, অধিকার বা পদ ঘোষণার ক্ষেত্রে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এই যে শ্যাডো করা আছে, এটা আসে প্রশ্ন। এনি পার্সন এন্টাইটেল টু এনি লিগাল ক্যারেক্টার or to any right as to any property may institute a suit। আইনানুগ পরিচয় বা সম্পত্তির সত্ত্বের অধিকারী ব্যক্তি তা অস্বীকারী ব্যক্তির বিরুদ্ধে ঘোষণা মামলা করতে পারে। ঘোষণার মামলা কখন হয়? আমার একটা সম্পত্তি আছে, অপরপক্ষ মানছে না যে এটা আমার সম্পত্তি, না এটা আপনার সম্পত্তি না, এটা আমার, বা এটা আমার ভাইয়ের, এটা আমার বাবার, মানে আমার যে সম্পত্তি, সেই সম্পত্তির যে মালিক আমি, এটা অন্য পক্ষ অস্বীকার করছে এবং এই সম্পত্তি নিয়ে নেওয়ার বা আমাকে বেদখল করার চেষ্টা করছে, তখনই আমাকে 42 ধারায় মামলা করতে হবে। যদি আমাকে অলরেডি বেদখল করে দেয়, তাহলে 42-এর সাথে 8 ধারা যুক্ত করতে হবে। আবারও বলি, শুধুমাত্র এই দখল, মানে বেদখল করার চেষ্টা করছে, তাহলে 42 ধারা করলেই হবে। বেদখল না হওয়া পর্যন্ত 42 ধারা করে একটা টেম্পোরারি ইনজাংশন নিয়ে নিতে হবে, যেন মামলা চলাকালীন কোনো ঝামেলা না করে। আর যদি অলরেডি বেদখল হয়ে যায়, তাহলে 42-এর সাথে 8 ধারায় মামলা করতে হবে, অথবা 9 ধারাতেও মামলা করা যেতে পারে। আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে পরিচয় বা সত্য ঘোষণা করতে পারবেন। এখানেও তাহলে ইচ্ছাধীন, তাহলে মামলা করলে যে ডিগ্রি পাওয়া যাবে তা না, আদালতের যদি মনে হয় তাহলে তিনি ইচ্ছাধীন ক্ষমতা বলে কিন্তু ডিক্রি দিতে পারেন। শর্ত বা ঘোষণার সাথে অতিরিক্ত প্রতিকার দাবি করার সুযোগ থাকলে, তা না করা হলে আদালত অতিরিক্ত প্রতিকার প্রদান করবেন না। অর্থাৎ যদি সত্য ঘোষণায় চাওয়া হয়, কিন্তু সাথে যদি বেদখল হয়ে গেছে, বেদখল ফিরিয়ে বা দখল ফিরিয়ে দেওয়ার জন্য আর প্রার্থনা থাকলো না, একাধিক প্রার্থনা বা বিকল্প প্রার্থনা বা অতিরিক্ত প্রার্থনা যদি না থাকে, তাহলে কিন্তু মামলা ফেল করতে পারে। মানে আমি বেদখল হয়ে গেছি, আমি শুধু সত্য ঘোষণা চাইলাম, তাহলে আদালত বলল ঠিক আছে এটা আপনার, কিন্তু আমাকে ওই দখলটা ওই বিবাদীর কাছ থেকে ফিরিয়ে দিল না, তাহলে মামলা করে লাভ কি? আমার তো দখলও ফিরে আসতে হবে, না হলে ওই সম্পত্তি যদি আমি ভোগ করতেই না পারি, মামলা করে কোনো লাভ আছে? ঘোষণামূলক মামলার কোর্ট ফি হচ্ছে 300 টাকা নির্ধারিত বা ফিক্সড কোর্ট ফি। উদাহরণ: যে জমির বৈধ দখলদার ওই জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াতের অধিকার দাবি করে, সত্য ঘোষণার ডিক্রি পেতে পারে। এটা 23 সালের প্রশ্নে এসেছিল। এই উদাহরণটা তুলে দিয়ে এটা কি মামলা করতে হবে? সত্য ঘোষণার বা ঘোষণার মামলা। উদাহরণে, সরি, অপশনে ঘোষণা শব্দটা ছিল, তাই ঘোষণাটা হাইলাইট করা হয়েছে। আচ্ছা, ঘোষণামূলক মামলাকে আরো কি মামলা বলে? বিজ্ঞাপনী মামলা বলে, ডিক্লারেশন শুট বলে। 43, ঘোষণার ফলাফল। ঘোষণামূলক মামলায় যদি আদালত ডিক্রি দিয়ে দেয়, ঘোষণা দিয়ে দেয় যে হ্যাঁ এটা অমুকের সম্পত্তি। সোহেল ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার, এখানে স্যার আমরা 300 টাকা কোর্ট, কিন্তু যখন 842 করবো তখন স্যার আমরা কত টাকার কোর্ট আমরা তখন কি অ্যাড ভ্যালোর মূল্যায়নের তখন প্রতি দিবেন না? অ্যাড ভলোরাম চলে যাবে তখন। জি স্যার, থ্যাংক ইউ। যেহেতু 8 ধারা আসছে, অ্যাড ভলোরাম দিতে হবে তখন। আর জি শুধু স্যার। 42 হলে 300 টাকা, আর যদি 42-এর সাথে 8 হয় তাহলে অ্যাড ভলোরাম দিতে হবে, তখন আর 300 টাকা দিতে হবে না। মানে তখন ওই 8 ধারার কারণে 42 ধারাটা ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। মানে হুম। যেখানে অ্যাড ভলোরাম দেওয়া হয় সেখানে আর 300 টাকার ফিক্সড কোর্ট ফি দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, আপনার যেহেতু নয়েজ নয়েজ হচ্ছে না, লাইনে থাকতে পারেন আপনি। সরি, দুঃখিত, মিউট করে দিছে আপনাকে ভুল করে। আচ্ছা, ঘোষণার ফলাফল, ইফেক্ট অফ ডিক্লারেশন। এই যে ঘোষণামূলক ডিক্রি দেওয়া হলো বা ঘোষণার একটা আদেশ দিল আদালত, তাহলে সেটা ফলাফল কি হবে?
আদালত প্রদত্ত ঘোষণা অবশ্য পালনীয়, সেটা আদালত কোনো কিছু বললে সেটা পালন করবে না তা কি হয়? শুধুমাত্র মোকদ্দমার পক্ষসমূহ, তাহলে এই যে ঘোষণা ক্ষয়ের বিরুদ্ধে ঘোষণা মামলা করলো, তাহলে এটা ক্ষয়ের জন্য বাধ্য হবে। এবং এখানে গ, ঘ এরকম বিবাদী যদি আরো থাকে, প্রত্যেকের উপরে বাধ্যকর হবে। এবং তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তি, মনে করেন যে রহিম করিমের বিরুদ্ধে মামলা করে ঘোষণামূলক ডিক্রি পেলেন, এখন করিমের ওপর বাধ্য করে এটা। এবং করিম যদি মৃত্যুবরণ করে, তাহলে তার যত ওয়ারিশ আছে সবার উপরে বাধ্যকর হয়ে যাবে সম্পত্তিটা, কারণ সম্পত্তি তখন চলে যাবে কি করিমের ওয়ারিশদের কাছে। তার মানে এখানে করিমের মাধ্যমে দাবিরত ব্যক্তি হচ্ছে করিমের ওয়ারিশগণ, স্ত্রী, সন্তান, বাবা মা, যারা যারা সম্পত্তি পাবে তারা, মানে ওই সম্পত্তি যাদের কাছে যাবে তাদের কাছেই। কোনো পক্ষ জিম্মাদার হলে, জিম্মাদার যদি বেঁচে তাহলে জিম্মাদার যদি বেঁচে থাকতেন, তাহলে বেঁচে থাকলে যাদের জিম্মাদার হতেন তাদের জন্য প্রদত্ত ঘোষণার অবশ্য পালনীয়। মনে করেন যে জিম্মাদারকে বিবাদী করা হয়েছে, বিবাদী করার পর জিম্মাদার যদি মারা যান, তাহলে তো আর জিম্মাদারকে দায়ী করা যাচ্ছে না বা বাধ্য করা যাচ্ছে না সেটা মানতে, কারণ তিনি মারা গেছেন, মৃত ব্যক্তিকে কিভাবে বাধ্য করা যাবে? কিন্তু এই জিম্মাদার আছে মানে একটা ট্রাস্ট সম্পত্তির তিনি জিম্মাদার, এবং যাদের কল্যাণে ট্রাস্টটা করা হয়েছে তাদেরকে বেনিফিশিয়ারি বলে। তো এখানে ওই বেনিফিশিয়ারি এই ডিক্রি, ঘোষণামূলক ডিক্রি দ্বারা কি হবেন? বাধ্য হবেন। তাহলে জিম্মাদার বাধ্য হবেন, বা জিম্মাদারের মাধ্যমে যারা উপকারী হচ্ছিলেন, সুবিধাভোগী, তারাও কিন্তু বাধ্যকর হবেন এটা দ্বারা। 44, রিসিভার নিয়োগ আদালতে, রিসিভার নিয়োগের ক্ষেত্রে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, অর্থাৎ রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন। মোকদ্দমা বিচারাধীন সময়ে কখন রিসিভার নিয়োগ করা হয়? একটা মামলার মানে জাস্ট রিসিভার নিয়োগ করার জন্যই কিন্তু মামলা করা হয় না। একটা মামলার পরিস্থিতির কারণে যে কোনো পক্ষ আবেদন করলে রিসিভার নিয়োগ করা যেতে পারে, বা আদালত নিজে থেকে রিসিভার নিয়োগ করে দিবেন একটি, মানে মামলার যে নালিশি সম্পত্তি স্থাবর বা অস্থাবর হোক সেটা দেখভাল করার জন্য। তাহলে নিয়োগ করার যে ক্ষমতা সেটা 44 ধারা দিচ্ছে এসআর অ্যাক্টের, কিন্তু কিভাবে নিয়োগ হবে এবং এই রিসিভারের ক্ষমতা কেমন হবে, দায়িত্ব কেমন হবে, এগুলো কিন্তু সিআরপিসি দ্বারা হবে, সেটা এখানে বলা আছে। তা নিয়োগের পন্থা পদ্ধতি, এই তারপরে রিসিভারের অধিকার বা ক্ষমতা এবং দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটিস সবকিছুই দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত, কারণ দেওয়ানি কার্যবিধিতে রিসিভার সংক্রান্ত একটা অর্ডার আছে। অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার্স ডিসক্রিশনারি, মানে আদালতের ইচ্ছাধীন, এবং রেফারেন্স টু দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, সিপিসি অনুসারে। তাহলে অধিকার হচ্ছে এসআর অ্যাক্টের 44 ধারায়, কিন্তু সকল কিছুই পদ্ধতি, সকল কিছুই সিপিসি অনুসারে। এটা কিন্তু লক্ষ্য রাখবেন, যদিও এসআর অ্যাক্টের প্রশ্ন, কিন্তু উত্তর হবে সিপিসির। একটা প্রশ্ন পড়ে দিই। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী রিসিভার নিয়োগের ক্ষেত্রে কোনটি সঠিক? 20 সালের প্রশ্ন। দেখেন প্রথমে আইনের নাম খুব সুন্দর করে ইংরেজিতে দিয়ে দিয়েছে, তাহলে এটা পড়ে আপনার কি মনে হচ্ছে? এটা এসআর অ্যাক্ট থেকে প্রশ্ন এসেছে, কারণ এখানে এসআর অ্যাক্টের নাম লিখে দিয়েছে। আচ্ছা, এখন আপনার স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে রিসিভার নিয়োগের কোনো সুযোগ নাই, এটা তো হবে না, কারণ কোনটি সঠিক বলেছে, সঠিক নয় তো আর বলেনি। তাহলে আমরা 44 ধারা একটু আগে পড়লাম যে রিসিভার নিয়োগ করা যায়, তার মানে এটা ভুল। গ নম্বর, রিসিভার নিয়োগে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে না, আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ইচ্ছাধীন, ডিসক্রিশনারি। রিসিভার নিয়োগ করবে কি করবে না আদালতের ইচ্ছাধীন, তার মানে এটাও সঠিক নয়। রিসিভার নিয়োগের পদ্ধতি
স্পেসিফিক রিলিফ ট্যাক্স দ্বারা নিয়ন্ত্রিত, এখানে দেখেন একটা শব্দ কি দিয়ে দিয়েছে, পদ্ধতি। তো পদ্ধতি কি এছাড়া একটা বলা আছে কোথাও? বলা নাই। এছাড়া একটা হচ্ছে একটি তত্ত্বগত আইন, এটি পদ্ধতিগত আইনই নয়। তাহলে পদ্ধতি কোথায় যেতে হবে? এছাড়া একটা যেহেতু সিভিল নেচারের আইন, তাহলে এছাড়া একটা সাপোর্টে কোন আইন আছে? সিপিসি। হ্যাঁ, শামসুজ্জামান ভাই, লাইনে আসেন। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম স্যার, আসসালাম, বলেন। আমি বলছিলাম স্যার যে 31-এর উদাহরণ খটা একটু বলবেন, আর বিবাহ সংক্রান্ত যেটা বলছেন, হুম, হুম। বিবাহ সংক্রান্ত চুক্তি 5,000 টাকা, এটা 31-এর খ। ওটা তো আধা ঘন্টা আগে শেষ করে আসছে, এখন মনে হলো আপনার। না, ওটা তখনই পড়বো মনে করছিলাম, কিন্তু বলতে পারিনি। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করছি, ক্লাস শেষে ঠিক আছে, আপনাকে কল দিয়ে আপনাকে বলে দেবো সেটা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মহিউদ্দিন ভাই বলেন। জি স্যার, এখানে আরেকটা ছোট্ট সংশোধনী দেখা যাচ্ছে এই আর কি। আমি পরে বলবো নাকি এখন বলবো? আপনি একটু কাইন্ডলি সেই জায়গাটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে আচ্ছা দিন, আচ্ছা। আমি সংশোধন করে দেব। মানে আমার ঠিক আছে। সম্ভবত শেষের যে দুইটি আইন, এসআর অ্যাক্ট আর সিপিসি, এইটা সম্ভবত রিভিশন করাই হয়েছিল না। এটা একটু কাইন্ডলি আমাকে হেল্প করবেন, আমি করে দেব সবার জন্য, ঠিক আছে? শেষ করি। আর জি, আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, একটু সর্দি লেগে গেছে গতকালকে থেকেই। ঠিক আছে। আপনি টেক্সট দিয়ে দেন, আমি সেটা টেক্সটের মাধ্যমে ঠিক করে দেবো, কারণ আপনি তো বুঝতে পেরেছেন, আমি বিয়ার একটা সাথে চেক করে নিবনি। ক্লাসের ফলোটা ঠিক রাখি, হ্যাঁ? কিছু মনে করবেন না, কাইন্ডলি। ঠিক আছে। আচ্ছা, 52, নিষেধাজ্ঞা বা নিরোধ প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয়। আচ্ছা, এর আগে যে প্রশ্নটা পড়ছিলাম, রিসিভার নিয়োগের পদ্ধতি কোড অফ সিভিল প্রসিডিউর দ্বারা নিয়ন্ত্রিত, এটাই সঠিক উত্তর, খ। আমরা একটু আগে পড়লাম। তাহলে প্রশ্ন এসেছে এসআর অ্যাক্টের, কিন্তু উত্তর হচ্ছে সিপিসি। এটা অনেকের কাছে কনফিউশন তৈরি হতে পারে, এই কারণে প্রশ্নটা, এটা 20 সালে করা হয়েছে। 20 সালের থেকে কিন্তু প্রশ্ন কঠিন হতে শুরু করছে বার কাউন্সিলের। তাহলে প্রিভেন্টিভ রিলিফ হাউ গিভেন বা গ্র্যান্টেড কিভাবে দেওয়া হয়? আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা বলে অস্থায়ী অথবা স্থায়ী নিষেধাজ্ঞা বা ইনজাংশন মঞ্জুর করার মাধ্যমে। তাহলে 52 ধারার বিষয়বস্তু ইনজাংশনের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিল। ইনজাংশন কি? এটা একটা প্রিভেন্টিভ রিলিফ। এটা টেম্পোরারি বা পার্মানেন্ট বা পারপেচুয়াল ইনজাংশনের মাধ্যমে দেওয়া হয়। এখন 53 ধারা এসে বলছে যে এই যে টেম্পোরারি এবং পারপেচুয়াল ইনজাংশন কি, এই 53 ধারায় দুইটার সংজ্ঞা দিয়ে দিচ্ছে। তাহলে অস্থায়ী বা টেম্পোরারি ইনজাংশন হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের পরবর্তী অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। একটা মামলায় অস্থায়ী নির্দেশনা চাওয়া হলো বা নিষেধাজ্ঞা চাওয়া হলো। এখন আদালত বলল ঠিক আছে, এইটা মামলা শেষ না হওয়া পর্যন্ত ইনজাংশন থাকবে। মামলা ডিক্রি হওয়ার পর ডিক্রিতে যা আসবে সেটাই হবে। অথবা বলে দেওয়া হলো যে হ্যাঁ, এটা আগামী 2 মাস পর্যন্ত ইনজাংশনটা কার্যকর থাকবে, বা আগামী 1 বছর পর্যন্ত কার্যকর থাকবে, অর্থাৎ টাইম উল্লেখ করা থাকবে বা একটা সময় উল্লেখ করা থাকবে যে কোন স্টেপ পর্যন্ত। মোকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যায়, মানে মামলা ফাইলিং এর সময়ও করা যেতে পারে, বা কোনো একটা স্টেপে, 2-3টে স্টেপ পরে এই টেম্পোরারি ইনজাংশনের আবেদন করা যেতে পারে। এবং এটা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমরা একটু আগে দেখলাম রিসিভার নিয়োগও দেওয়ানির কার্যবিধি, তারপর টেম্পোরারি ইনজাংশনও কিন্তু দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত। চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারপেচুয়াল ইনজাংশন শুধুমাত্র শুনানি শেষে মোকদ্দমার গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি দ্বারা মঞ্জুর করা যায়। এটা কিন্তু টেম্পোরারি ইনজাংশন হচ্ছে আদেশের মাধ্যমে কার্যকর করা হয়। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু ডিক্রি দ্বারা কার্যকর করা হয়, মানে মামলার শেষে ফাইনাল ডিসিশন। আপনাদের যেমন ক্লাস টেস্ট নিচ্ছি, ক্লাস টেস্টটা টেম্পোরারি। যখন একেবারে ফাইনাল মডেল টেস্ট নিব একটা সর্বশেষে,
সেটা একটা স্থায়ীর মতন, বা বার কাউন্সিলে যে পরীক্ষা দিবেন এটা আপনাদের এই যে এমসিকিউ প্রস্তুতির চূড়ান্ত একটা জায়গা। হ্যাঁ, আলোচনা করছিলাম ধারা 53। ধারা 53-তে আছে টেম্পোরারি ইনজাংশন এবং পারপেচুয়াল ইনজাংশন, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা। বলা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে মামলার শেষে, মানে যখন রায় হবে তখন রায়ের ডিক্রির মাধ্যমে শুধুমাত্র দেওয়া যাবে, অর্থাৎ ফাইনাল যেটা সেটাই হচ্ছে চিরস্থায়ী। এর মাধ্যমে প্রতিবাদী বা বিবাদীকে, বিবাদীর অপর নামই হচ্ছে প্রতিবাদী, তাহলে প্রতিবাদীকে বা বিবাদীকে স্থায়ীভাবে বা চিরস্থায়ীভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় এমন একটি অধিকার প্রয়োগ হতে অথবা এমন একটি কাজ করা হতে। 54, চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা হয়, পারপেচুয়াল ইনজাংশন হোয়েন গ্র্যান্টেড। এই অধ্যায় দশমের বিধান মতে, অর্থাৎ দশম অধ্যায়ের বিধান মতে, আবেদনকারীর সপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা, সেটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, সেই বাধ্যবাধকতা বা অব্লিগেশন ভঙ্গ করার নিরোধ করার উদ্দেশ্যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। চুক্তির ফলে উদ্ভূত বাধ্যবাধকতা দ্বিতীয় অধ্যায়ের বিধান দ্বারা নিয়ন্ত্রিত। সোহেল ভাই। আসসালামু আলাইকুম স্যার, আপনার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা স্যার ওটা আপনার কোনটা হয়েছে, কোথায় হবে? অন্তর্বর্তীকারী নিষেধাজ্ঞাটাই হচ্ছে টেম্পোরারি ইনজাংশনের মাধ্যমেই দেওয়া হয়। জি স্যার। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কখনো পারপেচুয়াল হয় না, সেটা টেম্পোরারিটাই। মানে টেম্পোরারিটা যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হচ্ছে তখন টেম্পোরারিরই আরেক নাম হচ্ছে ইন্টারিম। অন্তর্বর্তীকালীন। হ্যাঁ, ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে তাই। জি স্যার। 54, যখন প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে অনধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপের হুমকি দেয়, তখন আদালত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। এখানে কয়টি ক্ষেত্রে? এখানে লিখে রাখেন 5টি ক্ষেত্রে, এই যে এখানে দেওয়া আছে। প্রতিবাদী বা বাদীর জন্য সম্পত্তির, প্রতিবাদী যখন বাদীর জন্য, অর্থাৎ বিবাদী যখন বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার, এই যে বিষয়গুলো আমরা এর আগেও দেখেছি। অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব বা সম্ভাব্য ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নেই, তো মানদণ্ড নিয়ে আমরা এর আগে দেখেছি। অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেওয়া যাবে না, আমরা 12 ধারাতে কিন্তু এগুলো দেখেছি, আবার 11 ধারাতেও দেখেছি। অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, যেহেতু আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না, মানদণ্ড নাই বা পর্যাপ্ত না, তাহলে বাধ্য হয়ে কিন্তু আদালত কি করে, চুক্তি প্রবলের ডিক্রি দেয় 12 ধারায়। আর এখানে বাধ্য হয়ে তখন আদালত কি করবেন, যে যেহেতু টাকা পয়সা দিয়ে কাজ হচ্ছে না, ক্ষতিপূরণ দিয়ে কাজ হচ্ছে না, তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞাটাই দিয়ে দিই। তার মানে যেমন চুক্তি প্রবল যে যে শর্তে দেয়, সেই একই শর্তে কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার যে ডিক্রি সেটা আদালত মঞ্জুর করবেন। তবে এখানে 4টি না, 12তে আমরা 4টি ক্ষেত্র দেখেছি, কিন্তু এখানে 54-তে একটি ক্ষেত্র যুক্ত করা হয়েছে। বিচার বিভাগীয় কার্যধারা জটিলতা নিবারণের জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা যদি প্রয়োজনীয় হয়, মানে আরো কোনো ক্ষেত্র যেখানে মানে মামলা করে জাস্ট জটিলতায় বাড়বে, সময় শুধু কিল হবে, মামলা সমাধান হবে না, এবং এইটা বিচারকের জন্য যেমন কষ্টের কারণ হবে, উভয় পক্ষের জন্য কষ্টের কারণ হবে। এই কারণে মামলা দীর্ঘায়িত না করে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিয়ে দিবেন। ব্যাখ্যা হচ্ছে, এই ধারার উদ্দেশ্য অনুযায়ী ট্রেডমার্ক কিন্তু সম্পত্তি বলে গণ্য হবে। এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে এটা কত ধারার বিষয়বস্তু, যে কত ধারার ব্যাখ্যার উদ্দেশ্য, মানে কত ধারার উদ্দেশ্য মতে ট্রেডমার্ক হচ্ছে সম্পত্তি বলে গণ্য হবে, সেটা 54 ধারায় বলা আছে স্যার একটা। 55, বাধ্যবাধকতামূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি ইনজাংশন। যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গ করার জন্য একটি নির্দিষ্ট কাজ সম্পাদন আবশ্যক হয় যা আদালতের মাধ্যমে কার্যকরী করার যোগ্য,
তখন আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে তা রোধকল্পে এবং সাথে প্রয়োজনীয় কাজ সম্পাদনে বাধ্য করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করে থাকেন। তাহলে আমরা কি পাচ্ছি? নিষেধাজ্ঞা মূলত তিন প্রকার: অস্থায়ী, স্থায়ী এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হচ্ছে একটি নির্দিষ্ট কাজের জন্য নিষেধাজ্ঞা, যে এই করিমের বাড়ির যে জমি একেবারে একটুকু জমি না ছেড়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে, তাহলে বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলার জন্য করিম রহিমের বিরুদ্ধে মামলা করলো। সেক্ষেত্রে জাস্ট ওয়াল ভাঙার জন্য নিষেধাজ্ঞাটা দিবে। অর্থাৎ নির্দিষ্ট পারপাস ফুলফিল করার জন্য এই ম্যান্ডেটরি ইনজাংশন দেওয়া হয়। এটা টেম্পোরারিও না, আবার ম্যান্ডেটরিও না। এখন কেউ যদি একটা কাজ কন্টিনিউয়াসলি করতে থাকে, তাহলে তাকে হয়তো বা ম্যান্ডেটরি ইনজাংশন সেটা পারপেচুয়াল দিয়ে দিতে পারে। তারপরে ম্যান্ডেটরিটা আবার কিন্তু পারপেচুয়ালও হতে পারে, টেম্পোরারি বেসিসেও হতে পারে। কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট কাজের জন্য, অর্থাৎ সাবজেক্ট ম্যাটারের উপর ভিত্তি করে কিন্তু টেম্পোরারি ইনজেকশন দেওয়া হয়, সরি ম্যান্ডেটরি ইনজেকশন দেওয়া হয়। আর এখানে টেম্পোরারি এবং পারপেচুয়াল বা পার্মানেন্ট, এটা কিন্তু সময়ের একটা বিষয়। আর ম্যান্ডেটরি কিন্তু সময়ের বিষয় না, কাজের বিষয়। মানে কাজের বিষয়, কোন কাজের উপরে কোন কাজে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটা। মানে এখানে টাইমটা ম্যাটার না। আর টেম্পোরারি আর পার্মানেন্টের ক্ষেত্রে কিন্তু কাজও ম্যাটার করে, কোন কাজে নিষেধাজ্ঞা, এবং টাইমটাও মানে ম্যান্ডেটরি, মানে টাইমটাও কম্পালসারি সেখানে উল্লেখ করা। আর ম্যান্ডেটরির ক্ষেত্রে টাইম উল্লেখ করার দরকার নেই, যে কাজের জন্য ওই কাজটা করলেই হলো। 56, নিষেধাজ্ঞা যখন প্রত্যাখ্যান বা নামঞ্জুর করা হয়, তাহলে আমরা এর আগে পাঁচটি ক্ষেত্রে দেখলাম যে পার্মানেন্ট ইনজাংশন কখন মঞ্জুর করা হবে। আর এখানে পার্মানেন্ট ইনজাংশন কিন্তু মানে পার্মানেন্ট না, ইনজাংশনের কথাই বলছে, যে এই ক্ষেত্রে 11টি ক্ষেত্রে ইনজাংশনই দেওয়া হবে না। সেটা যে কোনো প্রকার ইনজাংশন দেওয়া হবে না এখানে। একটু আগে আমরা যে তিন প্রকারের ইনজাংশন দেখলাম, তিন প্রকারের কোনো প্রকারের ইনজাংশনই পাওয়া যাবে না 56 ধারায়, যদি না কার্যধারার পৌনঃপুনিকতা রোধকল্পে নিষেধাজ্ঞা প্রয়োজন হয়। মানে একই জিনিস বারবার 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 করতে হচ্ছে, তখন আদালত বাধ্য হয়ে ইনজাংশন দিয়ে দিবেন। কিন্তু যদি বারবার কোনো বিষয় না আসে, সেক্ষেত্রে আর ইনজাংশন দিবেন না, নামঞ্জুর করে দিবেন, মানে প্রত্যাখ্যান করবেন, কারণ পৌনঃপুনিকতা আসছে না তাই। দেখেন এখানে যদি না লিখা আছে, তাই এই যে না থাকার কারণে পৌনঃপুনিকতা নাই। পৌনঃপুনিকতা যেহেতু নাই, তাই নিষেধাজ্ঞাও দিবে না। আর যখন পৌনঃপুনিকতা থাকবে, তখন জটিলতা তৈরি হবে। মানে একই কাজ বারবার, তারিখ পে তারিখ, একটা ডায়লগ আছে না, তখন এই ইনজেকশন দিয়ে ওই তারিখ বন্ধ করে দেওয়া হবে। অধীনস্থ নয় এমন আদালতের কার্যধারা স্থগিত রাখতে। উচ্চ আদালতে যে যদি বলি, নিম্ন আদালতের একটা কার্যক্রম স্থগিত করে দেন। হাইকোর্টে দরখাস্ত দিলাম, পিটিশন দিলাম, নিম্ন আদালতে একটি মামলা চলছে, এটা স্থগিত করে দেওয়া হোক, তাহলে হাইকোর্ট নিম্ন আদালতকে নির্দেশ দিতে পারে। মানে দাদা বাবা এবং আমাকে নির্দেশ দিলে বাবার কথা আমিও শুনবো, দাদার কথাও শুনবো। কিন্তু আমি যদি বাবাকে একটা কথা বলি, মানে নিম্ন আদালত যদি উচ্চ আদালতকে কোনো কিছু বলে, সেটা কিন্তু শুনতে বাধ্য নয় উচ্চ আদালত। কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখতে। আমি একটা মামলা ইনজাংশন দিলাম যেন মিস্টার রহিম আমার বিরুদ্ধে মামলা করতে না পারে বা আমার বিরুদ্ধে কোথাও অভিযোগ করতে না পারে। তো এই ধরনের নিষেধাজ্ঞা কাউকে দিবে না, কারণ আপনি অন্যায় যদি করেন, আপনার বিরুদ্ধে অভিযোগ মানুষ করবে। আইনের আশ্রয় পাওয়ার অধিকার সবার আছে, এটা একটা তার মৌলিক অধিকার। মৌলিক অধিকার থেকে কাউকে বিরত রাখা যায় না। সরকারি বা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপ, ফৌজদারি কার্যকর ধারা স্থগিত রাখতে। আমরা 7 ধারাতে দেখি যে ফৌজদারি কোনো সুবিধা নেওয়া যাবে না, দণ্ডমূলক কোনো প্রতিকার পাওয়া যাবে না। এখানে একই জিনিসটাই এই 56 মতে প্রতিফলিত হচ্ছে। চ, যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না, এমন চুক্তি ভঙ্গ রোধও কিন্তু ইনজাংশন দ্বারা থামিয়ে দেওয়া সম্ভব না। এখন একজন একটা চুক্তি পালন করছে না, আমি চুক্তি প্রবলের মামলা করলাম, আমাকে এসপি দিবে না, কারণ এসপি দেওয়ার যে ক্ষেত্রগুলো আছে 12 থেকে 30-এর মধ্যে, তার মধ্যে আসে না। যেমন মনে করেন আমি একটা জমি কিনছি, 2010 সালে কিনবো।
বা আমি মনে করেন যে 2024 সালে একটা জমি কিনবো বলে একজনের কাছ থেকে চুক্তিবদ্ধ হলাম, 5 লাখ টাকা তাকে বাইনা দিয়ে দিলাম। এখন সে এই চুক্তিটা ভঙ্গ করছে, কারণ ওই যে বায়নামাজে দলিল, এটা আমি কি করিনি, রেজিস্ট্রেশন করিনি। 300 টাকার স্ট্যাম্পে লেখাপড়া করেছি, ঠিক আছে ভাই, এই সম্পত্তির প্রাইস হচ্ছে 50 লক্ষ টাকা, আমি 5 লক্ষ টাকা দিলাম, বাকি টাকা আমি আপনাকে 6 মাসের মধ্যে দিয়ে সেটা রেজিস্ট্রি করে নিব। কিন্তু আমি 300 টাকার স্ট্যাম্পে লিখেছি, সেটা আর রেজিস্ট্রি করিনি। আচ্ছা, এখন সে 6 মাস পার হয়ে যাচ্ছে, আমি টাকা নিয়ে রেডি, আরো 45 লক্ষ টাকা, সে আর জমি দেয় না আমাকে। কি কারণে দেয় না, সেই ভালো জানে। তো এখানে সে দিচ্ছে না, আমি যদি তার বিরুদ্ধে মামলা করি, তাহলে চুক্তি প্রবলের মামলা কার্যকর হবে না। 21 ধারা মতে স্থায়ী মানে স্থাবর সম্পত্তি সংক্রান্ত যে চুক্তি, সেগুলো কিন্তু কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আর আমি তো রেজিস্ট্রেশন করিনি, তাই আদালত আমাকে কোনো রেমিডি দিবে না। তো চুক্তি প্রবল যেহেতু করা যাচ্ছে না 21 ধারা অনুসারে, সরি 21 ধারা অনুসারে, তাই 21 এর মাধ্যমে আমি যেহেতু এদিকে কোনো কিছু পাচ্ছি না, আমি কি করলাম, আদালতে নিষেধাজ্ঞা চাইলাম যে সে যেন এই চুক্তি পালনে বাধ্য হয়। তাকে ম্যান্ডেটরি ইনজাংশন চাইলাম বা যে কোনো একটা ইনজাংশন চাইলাম। তাহলে আদালত বলছে যেহেতু এই চুক্তি প্রবল করা যায় না, তাহলে এই চুক্তি যদি কেউ ভঙ্গ করে তাকে আমি আটকাতে পারবো না, মানে নিষেধাজ্ঞাও দিতে পারবো না। একই বিষয়, মানে উভয় রেমেডি পাওয়া যাবে না। উৎপাতের পর্যায়ে পড়ে না মানে এমন একটা ছোটখাটো কাজ করছে, যেমন আপনার বাড়ি মেইন রোডের পাশে, যেমন আমার বাসাটা মেইন রোডের সাথেই বলতে গেলে, বা এই যে আমার বাসা থেকে পশ্চিমে হাফ কিলোর মধ্যে হচ্ছে স্টেশন, হাফ কিলোর একটু বেশি হবে, 1 কিলোর কম হবে। তো রেলওয়ে স্টেশন বিভাগীয় স্টেশন, তো ট্রেনের শব্দ তো পাই, বেডরুম থেকে পাওয়া যায়, তারপর গাড়ির শব্দ পাই। এখন ট্রেন হর্ন দিচ্ছে, এটা আমি কি মনে করলাম যে এই ট্রেন হর্ন দেওয়ার কারণে এ রাতেও হর্ন দেয়, ভোরেও হর্ন দেয়, আমার তো ঘুমের সমস্যা, তাহলে আমাকে আমার ব্যবস্থা করতে হবে। এখন আমি যদি ট্রেনের ওই রেল লাইনের বিরুদ্ধে, মানে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে যদি আমি মামলা করি যে আমাকে কি করছে, উৎপাত করছে, আদালত তা হাসবে যে আপনি ওখানে বসবাস কেন করছেন, প্রয়োজনে অন্য জায়গায় যান, বা আপনি এমন কাঁচ বা এমন পর্দা লাগান যে যেখানে আপনার রুমের শব্দটা কম প্রবেশ করবে, আপনার ব্যবস্থা আপনাকে করতে হবে। কিন্তু ট্রেন যদি হর্ন না দেয়, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, হর্ন তো দিতেই হবে, তার নিয়ম সে পালন করছে। তো এটা একটা দারুণ উদাহরণ যে এটা উৎপাতের পর্যায়ে পড়ে না, ট্রেন তো হর্ন দিবেই, সেটা যখন খুশি তখন দিবে, যখন খুশি তখন বলতে যখন চলাচল করবে তখন তো দিবে প্রয়োজনীয়। তো রেল লাইনের পাশে যদি আমার বাড়ি হয়, তাহলে রেল রেল লাইনের শব্দ আমার কাজ করবে। অনেকে রেল লাইনের পাশে বাড়ি করে, রাত্রে পাশে দিয়ে ট্রেন চলে গেল, ঘুম ভেঙে গেল। রেল লাইনের, সরি, রেল কোম্পানির বিরুদ্ধে যদি মামলা করা হয়, রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে এটা উৎপাতের বিষয়টা নিয়ে আসলেও এটা তবু উৎপাতের অজুহাতে কোনো কাজে বিরতির জন্য যদি আমি চাই বা অন্য কেউ চাই, তাহলে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইনজাংশন আদালত অবশ্যই দিবে না, কারণ এটা উৎপাত নয়। যদিও বাস্তবে কিন্তু এটা উৎপাত, কিন্তু আইনত উৎপাত নয়। বাস্তবে কিভাবে উৎপাত, হ্যাঁ, রেলের যে শব্দ, ট্রেনের যে শব্দ, হর্নের শব্দ, এমনি চলার শব্দ, তাতে অনেকের তো বাড়ি কেঁপে যেতে পারে, শব্দও আবার সেটা উৎপাতের পর্যায়ে তো পড়বে, কিন্তু আইনত ভাবে এটা কার্যকরযোগ্য নয়। মানে আইনত পর্যায়ে পড়বে না, কিন্তু বাস্তবে কিন্তু এটা নুইসেন্সের পর্যায়ে পড়বে। তার মানে কে কোন পরিস্থিতিতে কার বিরুদ্ধে এই উৎপাত সৃষ্টি করছে, এটাও কিন্তু ম্যাটার করে যে সেটা লিগ্যালি ইনফোর্সেবল কিনা। বাদীর মৌন সম্মতি রয়েছে এমন ক্রমাগত লঙ্ঘন রোধে, মানে বাদীর বিরুদ্ধে কেউ কোনো কিছু করছে, অন্যায় করছে, কিন্তু বাদী কোনো কিছু বলে না। তাহলে যেহেতু বাদী কিছু বলে না, তার মানে মামলা করার কজ অফ অ্যাকশন তৈরি হয় না। আর যে মামলার কজ অফ অ্যাকশন নাই, সে মামলা চলবে না। জিম্মা ভঙ্গের জন্যে যখন অন্যভাবে সমপরিমাণ প্রতিকার সম্ভব, তখন অন্যভাবে প্রতিকার দিয়ে দিবে, নিষেধাজ্ঞায় কেন দিবে? যখন আবেদনকারী ও তার প্রতিনিধির আচরণ এমন হয় যে তা তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, আদালতে গেল, আদালতের সাথে ঝগড়া লাগাই দিল পার্টি, তারপরে অ্যাডভোকেট, কেন দিবেন না আপনি? আপনি দিতে বাধ্য। এইভাবে মেরিটে মামলার যে পয়েন্ট, সেই লিগ্যাল পয়েন্টে ফ্যাকচুয়াল যে রেলিভেন্ট যে কথাবার্তা না বলে, মানে সাক্ষ্য আইনকে ভঙ্গ করে আদালতের সাথে ঝগড়ায় যদি লিপ্ত হয়, আদালতের তো মন
ভালো থাকলেও খারাপ হয়ে যাবে, এবং সে মঞ্জুর করার জায়গায় না মঞ্জুর করে দিতে পারে। কারণ আদালতকে কি করতে হবে, সমীহ করতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে, না হলে প্রতিকার পাওয়া যাবে না। মনে করেন আপনি বাবা বা মায়ের কাছে কোনো কিছু চাচ্ছেন, আপনি হাই স্কুলে পড়েন বা কলেজে পড়েন বা ইউনিভার্সিটি লেভেলেই পড়েন, বা এখন আপনি যে লেভেলে পড়েন, আপনি কারো কাছ থেকে কোনো কিছু যদি নিতে চান আপনাকে অনুরোধ করতে হবে। হাই স্কুলে থাকতে আপনার পিকনিকে যেতে হবে, পিকনিকের চাঁদা বাবার কাছ থেকে চেয়েছেন কিভাবে, অনুরোধ করেছেন না অর্ডার করেছেন? তো আদালতেও আমাদের অনুনয় বিনয় করতে হয়, প্রার্থনা করতে হয়। আদালতে যখন নেক দৃষ্টি পড়ে তখন আদালত সেটা মঞ্জুর করেন। এখন যদি আদালতকে অর্ডার করা হয়, কেন দিবেন না আপনি, আপনি দিতে বাধ্য, তাহলে আদালত তো আরো রেগে যাবেন, তখন তিনি দেওয়া কাজটাও না করে দিবেন। বিষয়বস্তুতে আবেদনকারী ব্যক্তিগত স্বার্থ না থাকলে ব্র্যাকেটে লিখে নেন লুকাস স্ট্যান্ডি, LOCUS, লুকাস STN 10 DID, লুকাস স্ট্যান্ডি নাই। মানে কারো যদি কোনো সম্পত্তিতে বা কোনো মামলার বিষয়বস্তুতে সাবজেক্ট ম্যাটারের সাথে যদি ব্যক্তিগত সম্পর্ক না থাকে, সাধারণত ইনজাংশন চেয়ে পাওয়া যাবে না। তবে এটার ব্যতিক্রম হচ্ছে PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, বা রিটের মাধ্যমে যে মামলাগুলো করা হয় সেগুলো। 57, নেতিবাচক চুক্তি পালন করার জন্য নিষেধাজ্ঞা। নেতিবাচক চুক্তিটা এখানে দেখেন, একটা উদাহরণ যদি দিই, যে ক্ষয়ের থিয়েটারে পরবর্তী 12 মাসের জন্য গান গাইবে এবং উক্ত সময়ে অন্য কোনো পাবলিক প্লেসে গান গাইবে না মর্মে এর সাথে চুক্তিবদ্ধ হয়। তাহলে এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে কে অন্য কোনো পাবলিক প্লেসে গান গাইতে বিরত রাখা গেলেও থিয়েটারে গান গাইতে বাধ্য করা যাবে না। অর্থাৎ গান গাওয়াটা ব্যক্তিগত একটা যোগ্যতার বিষয়, আর এমন চুক্তি প্রবল করা যায় না। তার মানে এখানে আমরা যে 21 ধারাতে পড়লাম যে কারো যদি ব্যক্তিগত ইচ্ছা, একজন আরেকজনকে পছন্দ করতো, প্রেম করেছে, কিন্তু বিয়ে করতে চাচ্ছে না, ছেলে মেয়ে উভয় অ্যাডাল্ট, তো ছেলেটাকে বা মেয়েটাকে বাধ্য করা যাবে না যে আমাকে বিয়ে করতে হবে, সে বিয়ে নাও করতে পারে। তো আবার একজন গান গাইতে চেয়েছিল, এখন সে গান গাইতে চাচ্ছে না, তো আমার এখানে আপনাকে গান গাইতেই হবে, এভাবে মামলা করে বাধ্য করা যাবে না, কারণ সেটা তার ব্যক্তিগত যোগ্যতার বিষয়। তার গলার সমস্যা হতে পারে, বা তার চলাফেরা বা তার শারীরিক সমস্যার কারণে গান গাওয়ার মতো যে আর্টিস্টিক কাজটি বা শিল্পগত কাজটি সে নাও করতে পারে, এই সময় তার দ্বারা পারফর্ম নাও করে, তার সবই ঠিক আছে, ও তার ইচ্ছা করছে না, ইচ্ছার উপরও তো নির্ভরশীল। মনের মধ্যে যদি ফিল না থাকে, হয় কষ্ট থাকতে হবে না হলে আনন্দ থাকতে হবে, এমনিতে তো আর গান আসবে না। তো মনের মধ্যে আনন্দও নাই কষ্টও নাই, মন মরা হয়ে আছে, ডিপ্রেশনে ভুগছে কোনো ব্যক্তি, তো ডিপ্রেশনে থাকলে কিন্তু তার মধ্যে আর্টিস্টিক কাজ আসবে না, আসতে পারে, কিন্তু সেটা হয়তো বা কোনো খুব বেশি যদি কষ্টের বিষয় থাকে, কষ্ট আর ডিপ্রেশন যদিও একটা আরেকটার সাথে জড়িত, কিন্তু কষ্ট থেকে অনেক শিল্পের জন্ম হতে পারে। কিন্তু মানুষ যখন ডিপ্রেশনে চলে যায়, এটা একটা মানসিক ব্যাধি, এখান থেকে বের না হলে কিন্তু আর্টিস্টিক কোনো কাজ আসে না। কষ্ট মানুষকে শক্তি দিতে পারে, কিন্তু ডিপ্রেশন চলে আসলে শক্তিটাও নষ্ট হয়ে যায় এবং মানুষটা ধীরে ধীরে শেষ হয়ে যায়। তো এখানে দেখেন, তো ব্যক্তিগত যোগ্যতার বিষয়, তো ওই ব্যক্তিকে আমার এখানে গান গাইতেই হবে এভাবে মামলা করে বাধ্য করা যাবে না। কিন্তু নেগেটিভ মানে অন্য কোথাও যেন গান গাইতে না পারে, কি না, গান গাইতে না পারে, যে না পারে কথাটা আছে, না, না মানে তো নেগেটিভ, তো এটাকে বলা হচ্ছে নেগেটিভ চুক্তি পালন করার জন্য নিষেধাজ্ঞা। মানে আমার এখানে গান গাইতে পারছে না, সে বলছে ঠিক আছে, তাহলে ইওর অনার দেখবেন এই যে 12 মাস, এই 12 মাস সে যেন কোথাও পাবলিক প্লেসে গান গাইতে না পারে। আমার এখানে যেহেতু গান গাইতে পারবে না, আমি কোথাও তাকে এই 12 মাস গান গাইতে দিব না, বাসায় বসে থাকুক। তো এটা হচ্ছে নেগেটিভ, তার মানে আমি নিজেরটা না হলে অন্য কোথাও করতে দেব না, এটাই। আজকের আলোচনা এতটুকুই ছিল। যদি কোথাও কোনো অসঙ্গতি নোটে থাকে অনুরোধ করবো একটু মেসেজ দিয়ে দিবেন আপনারা, আমি সংশোধন করে সবাইকে জানিয়ে দেবো গ্রুপে। আর আজকের ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন চলছে রেগুলার ক্লাস দ্বিতীয় ব্যাচের। আর আমি মন্তব্য করতে বলেছিলাম গত ক্লাসে যে পরীক্ষা দিবেন কিনা আপনারা। তো
কয়েকজন মন্তব্য করেছেন পরীক্ষা দিব, তাদের মন্তব্যের ভিত্তিতে আমি শুক্রবার বিকেল 5টায় পরীক্ষা নিব আধা ঘন্টার জন্য, 3টা সাবজেক্টের উপরে বলে দেওয়া হয়েছে। কারো যদি শুক্রবার বিকেলে পরীক্ষা দিতে সমস্যা হয় বলতে পারেন, তাহলে ইফতারির পর যে কোনো সময় দিবেন। কিন্তু ক্লাসের যে সময় 10টা, এটা পরিবর্তন করা যাবে না, মানে ক্লাস হবেই। কেউ কেউ বলেছে যে ক্লাস নেওয়া দরকার নেই, ক্লাসের সময় পরীক্ষা নিতে, কিন্তু এটা আমি করতে পারবো না, তাহলে আমি কোর্স কমপ্লিট করতে পারবো না। এই কারণেই আমি বলবো, কেউ যদি বিকেলে পরীক্ষা দিতে না পারেন, বিকেলের পর এনি টাইম পরীক্ষা দিতে পারবেন, বা পরের দিনও দিতে পারবেন পরীক্ষা, কিন্তু শর্ত হচ্ছে কেউ যদি পরে পরীক্ষা দেন তাহলে এই বিকেল 5টাতে যে আমি প্রশ্ন দিব, এই প্রশ্ন আমি দিয়েছি কিনা এটার জন্য কিন্তু মানে গ্রুপে প্রবেশ করা যাবে না। আপনি হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করতে পারেন অন্য ব্যক্তিগত কাজে, কিন্তু আমার যে বার এমসিকিউ যে গ্রুপ আছে, এই গ্রুপের ভেতর প্রবেশ করা যাবে না। কারণ প্রবেশ করলে আমি দেখতে পাবো আমি যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটাকে ভিউ করেছে কে, ওপেন করেন আর না করেন। আমি যে প্রশ্ন দিয়েছি একটা ফাইল গ্রুপে দেওয়া হয়েছে, এই ফাইল যাই যাই ভিউ করবেন আপনারা, তখন ভিউ করার সঙ্গে সঙ্গে আপনার টাইম স্টার্ট হয়ে যাবে। আপনি ওপেন করেন আর না করেন, কারণ কে কে ভিউ করলো, কয়টাই ভিউ করলো, এটা আমি দেখতে পাই, অ্যাডমিন হিসাবে আমি দেখতে পাই। অতএব আপনি ভিউ করেছেন মানে আপনি পরীক্ষা দিতে শুরু করেছেন। আপনি পরীক্ষা দিবেন না আমাকে বলেন, আমি একদিন পরে পরীক্ষা দেব, 2 দিন পরে পরীক্ষা দেব, আমি সেটা বিবেচনা করব। কিন্তু হ্যাঁ, কেউ ডিলে পরীক্ষা দিতে চাইলে আমাকে আগে থেকে জানাতে হবে। কেউ যদি ক্লাস টাইমে পরীক্ষা দিতে চান, হ্যাঁ, ক্লাস চলবে, ক্লাসের মতো আপনি পরীক্ষা দিবেন আপনার মতো, নো প্রবলেম। অতএব এটা নিয়ে আর কোনো কথা হবে না, বিকেল 5টায় পরীক্ষা হবে যেটা নোটিশ দিয়েছি। এবং দেরিতে পরীক্ষা দিতে চাইলে আমাকে জানাবেন। নিয়ম হচ্ছে প্রশ্নটা দেখার জন্যে বা প্রশ্ন দিলাম কিনা এটা জানার জন্য গ্রুপে প্রবেশ করাই যাবে না। ফারুক ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার জিজ্ঞাসা ছিল যে 56 ধারার গ পয়েন্টটা থেকে কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখা। এই আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ বলতে এটা কি পার্লামেন্টের সংসদ সদস্য বোঝাতে না স্যার, না আইন আইন তৈরি করতেছে আইন মন্ত্রণালয় বুঝাচ্ছে? আপনি কি হেডফোন লাগিয়ে কথা বলছেন না কিভাবে? আপনার কথা তো বোঝা যায় না। আমি এটা শুনলাম। বিষয়টা হলো 56 ধারা, যে কর যেটা আছে যে কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট। আপনি মনে হচ্ছে 56 গ নিয়ে প্রশ্ন করতে চাচ্ছেন। কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত থাকতে। আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কারা? পুলিশ? বা আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ আরো আছে, যেমন আপনি কোনো প্রোডাক্ট কিনলেন বাজারে, ভোক্তা অধিকারের কাছে আপনি আবেদন করতে পারেন। মানে যাদের কাছে আবেদন করলে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়, তারাই হচ্ছে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ। পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, এখন তো আর্মিও ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সেটা হতে পারে, আদালত হতে পারে, নির্বাহী কোর্ট হতে, মানে যে কোনো কোর্টে। কিংবা আপনি ভোক্তা অধিকারের কোনো কর্তৃপক্ষের কাছে আবেদন করলেন, মানে যেখানে আবেদন করলে কারো বিরুদ্ধে কি নেওয়া হয়, অ্যাকশন নেওয়া হয়। আপনি একটা মেম্বারের কাছে আবেদন করলেন, একটা চেয়ারম্যানের কাছে আবেদন করলেন, একটা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের কাছে আবেদন করলেন, মেয়রের কাছে আবেদন করলেন, যারা একটা অ্যাকশন নেবে, লিগ্যাল অ্যাকশন নেবে, তো তাদের কাছে আপনি আবেদন করতে যেতে দিবেন না, তাকে বাধা দিবেন। তার মানে আপনার অন্যায় ইচ্ছা আছে যে আমি অন্যায় করব কিন্তু আবেদন যেন আমার বিরুদ্ধে না করে। আমি রেপ করব কিন্তু আমার বিরুদ্ধে যেন মামলা না হয়। আমি চুরি করব, আমার বিরুদ্ধে যেন মামলা না হয়। আমি তাকে গালি দেব কিন্তু সে যেন আমাকে কিছু না বলে। এটা কি যৌক্তিক হলো? এই ধরনের নিষেধাজ্ঞা আদালত দিবেন না। মিলন ভাই বলেন। আস- আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে ফারুক ভাই যেটা বলছে, আমার মনে হয় ওখানে আইন প্রণয়নকারী বলে মনে হয় ওনার কনফিউশন হচ্ছে। ওটা মনে হয় আইন প্রয়োগকারী বললে মনে হয় ওনার কনফিউশনটা দূর হতো, এরকম মনে হচ্ছে। হুম। আইন প্রয়োগকারী, হ্যাঁ, প্রণয়নকারী থাকার কারণে এটা মনে হচ্ছে। বের একটা হয়তো বা প্রয়োগকারী থাকতে পারে, আমি দেখে আবার জানাই দিচ্ছি। তবে আমি যেটা বললাম, প্রণয়নকারী আইন এখানে বেয়ার প্রণয়নকারী আমি এখানে বেয়ার একটা দেখে সেটা আমি আবার ক্লিয়ার করে দিব গ্রুপে। হ্যাঁ, হয়তো বা প্রণয়ন করাই আছে তো, কিন্তু এখানে বোঝাচ্ছে পুলিশ বা কোর্ট
যাদের কাছে গেলে একটা রিমেডি পাওয়া যায়। তা আমি কাউকে জি রিমেডির জন্য জি আবেদন করতেই দিব না। এই তো। জি জি দিব না, জি সেটা ঠিক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।